আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ৭৬ এর মন্বন্তর নামে যে দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায় সেটি নিয়ে। বাংলা ১১৭৬ এবং খ্রিস্টাব্দ ১৭৭০ সনে এই বাংলায় এক মহা দুর্ভিক্ষ ও মতান্তর ঘটে, যা ইতিহাসে ৭৬ এর মন্বন্তর নামে পরিচিত। এই ৭৬ এর মন্বন্তরের পিছনে এই দুর্ভিক্ষটা, এই মহা দুর্ভিক্ষটার হওয়ার পিছনে কতগুলো কারণ রয়েছে এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। এটার সুনির্দিষ্ট কিছু কারণ আছে এটা হওয়ার পিছনে। যেমন বঙ্কিম কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এক আনন্দমঠ যে সাহিত্য, সেখানে অনেকের ওটা পড়ে অনেকে বলেছে যে এটা আসলে মনুষ্য সৃষ্টি। আসলে এটার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ। তার মধ্যে একটা হচ্ছে যে চড়া হারে রাজস্ব আদায়। আসলে মুঘল ও নবাবী আমলের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নিযুক্ত যে নায়েবরা ছিলেন, তারা এই বাংলার মানুষদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছিল। মুঘল এবং নবাবীদের কর সিস্টেমটা ছিল 3 ভাগের 1 ভাগ দিতে হবে, যা উৎপাদন হবে 3 ভাগের 1 ভাগ। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নিযুক্ত নায়েব ছিল, তারা অতি উৎসাহী হয়ে এই বাংলার মানুষদের ওপর অস্বাভাবিক হারে যতটা পারা যায় বেশি করে কর নির্ধারণ করেন, যেটা ছিল তাদের দেওয়ার সাধ্যের বাইরে ছিল ব্যাপারটা, এটা প্রদান করা। যা উৎপাদন হতো তা দিয়ে কৃষকের কাছে তার বেশি একটা কিছু থাকতো না। এটা একটা কারণ ছিল আসলে এই ৭৬ এর মন্বন্তর বা এই দুর্ভিক্ষের। আচ্ছা, আর একটা যেটা, সেটা হচ্ছে অনাবৃষ্টি। ১৭৬৮ সনে এই বাংলায় খুব কম বৃষ্টি হয়। এই কম বৃষ্টি হওয়ার ফলে ফসল তেমন উৎপাদন হয়নি। এটা একটা কারণ ছিল। এবং তার পরের বছর ১৭৬৯ সনে একদম অনাবৃষ্টির কারণে কোনো চাষাবাদই হয়নি। তা সে সময় এই যে চাষাবাদ হলো না ২টি বছর পর পর, এই তারপরেও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত যারা নায়েব ছিল, তারা কিন্তু এই বাংলার চাষিদের কাছ থেকে কর আদায়ের ছাড়েনি। তারা এখান থেকে রাজস্ব আদায় করছেই এবং অধিক হারে করছে। এটা একটা কারণ। এবং সেই ১৭৭০ সনে অনাবৃষ্টির ফসল তো হলোই না, এবং তার উপরন্তু আবার বেশি করে কর দিতে হলো এই চাষিদেরকে। এবং অসাধু কিছু ব্যবসায়ী ছিল যারা এই সমস্ত যেটুকুই উৎপাদন হয়েছে সেটুকু আবার তারা স্টক করেছে, অর্থাৎ তারা মজুত করে রেখেছিল। এটা দুর্ভিক্ষের একটা বড় কারণ। মূলত এই দুটি কারণ। তো এখানে বোঝা যাচ্ছে যে মনুষ্য সৃষ্টিও কিছু একটা কাজ করতে। অনাবৃষ্টি একটা প্রাকৃতিক দুর্যোগ তো ছিলই পরপর ২-৩ বছর। আর যেটা হচ্ছে যে রাজস্বর ব্যাপারটা, এটা একটু মনুষ্য সৃষ্টির ব্যাপার। ওরকমই মনে হচ্ছে যে এটা একটা চাপ দিয়ে মানুষের কাছ থেকে উৎপাদন হলো কিনা, চাষিদের কাছ থেকে তারা বিভিন্নভাবে রাজস্ব আদায় করছে। এবং এই রাজস্ব দিতে যে তাদের কাছে, এই সমস্ত চাষির কাছ থেকে তার কিছু থাকেনি আর কি। তারা কোনো খাবার না, কোনো স্টক না, কোনো বিক্রি করে কোনো কিছু করতে পারছে, তাদের কাছে কোনো তারা লাভের মুখ দেখেনি। এই মূলত এদের দুটো, একটা অনাবৃষ্টি পরপর ৩ বছর, আর একটা হচ্ছে চড়া হারে রাজস্ব আদায়, এই দুটি। আর ৭৬ এর মন্বন্তরের যেটা ফলাফল হয়, এটার ফলে যে এটা এই এত বড় একটা দুর্ভিক্ষ, তার যে ফলাফল, সেটা ফলাফলের যেমন মৃত্যুটা এই ছিল এই বাংলার ৩ ভাগের ১ ভাগ মানুষ, ১/৩ মানুষ মারা গিয়েছিল এই দুর্ভিক্ষে না খেয়ে। এমনও হয়েছিল যে মরা মানুষের মাংস পর্যন্ত খেতে হয়েছিল মানুষদেরকে, নিরুপায়ে। মরা পশুর মাংস এবং অনেক পচাবাসি খাবার, এবং যেটা মরা মানুষের খাবার খাওয়া, এটা তো একদম চরম পর্যায়ে, শেষ পর্যায়ে। তো অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছিল। এটা একটা ফলাফল, একটা এটার মানে ইফেক্ট হচ্ছে এই ৭৬ এর মন্বন্তর একটা ইফেক্ট। এই মৃত্যুটা ছিল এরকম। এবং ১/৩ এবং মানুষের মাংস খেয়েছে, মানুষ মরা
পশু পাখির মাংস খেয়েছে এটা, এবং তাতে রোগবালাই বৃদ্ধি হয়ে গেছিল এবং রোগের প্রাদুর্ভাব খুব বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কৃষি শিল্পের বিপর্যয় হয়েছে। যেমন মাঠে চাষাবাদ না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে জমিগুলো পরিত্যক্ত হয় এবং এই পতিত জমিতে কোনো ফসল-টসল ফলানোর মতো কোনো কিছুই ছিল না এবং বন জঙ্গলে পরিণত হয়। এবং বহু ও শিল্প প্রতিষ্ঠানের যারা কারিগর ছিল, যারা অনেক শিল্পী ছিল, কারিগর ছিল, এরা অনেকেই মৃত্যুবরণ করেছিল আম এই দুর্ভিক্ষে। যার জন্য পরবর্তীতে একটা বিশাল একটা শিল্পের বিপর্যয় ঘটে। মোটামুটি এই ৭৬ এর মন্বন্তরের পরে মানুষ অনেকদিন এটার ইফেক্ট ভোগ করেছে। তো যাই হোক, এই ৭৬ এর মন্বন্তর সম্বন্ধে একটা ভিডিও করতে চাইছি। আসলে আমাদের লাইক কমেন্ট নাই। আমি তারপরেও এই সমস্ত ভিডিও করি। নিজের থেকেই করি আরকি। তো যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।